আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জেনেসিস আউটলায়ারের পক্ষ থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে আমরা যথারীতি আপনারা জানেন আমাদের হোল জেনেসিসের যেই বিশেষ অফার চলছে এফসিবিএস পার্ট ওয়ান এক্সাম পরবর্তী তারই অংশ হিসেবে জেনেসিস আউটলায়ারেরও একই ধরনের অফার চলমান। আপনারা যারা ভর্তি নিয়ে চিন্তা করছেন, হয়তো ফিনান্সিয়াল ইস্যুর কারণে একটু ও, আপনারা ডিসিশন নিতে কষ্ট হচ্ছে, তাদের জন্য কিন্তু আমাদের এই বিশেষ অফারটা এবং এখানে একটা ভালো ডিসকাউন্ট নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আমাদের এমআরসি পার্ট ওয়ান এর অনেকগুলা ব্যাচ, পার্ট টুর অনেকগুলা ব্যাচ এবং পেসেসটা বাকি থেকে পেসেস ছাড়া বাকি সবগুলা ব্যাচে আপনি এনরোল করতে পারেন একটা ভালো ডিসকাউন্টে। তো এমআরসিপি আপনার এই প্রস্তুতিটা দিয়ে আমরা সবসময় বলি এই প্রস্তুতিটা আপনাকে অনেক অসংখ্যভাবে আপনাকে হেল্প করবে। সামনে রেসিডেন্সি পরীক্ষা, এই রেসিডেন্সিতে কিন্তু অনেকগুলো এসবিএ থাকে। এই এসবিএ গুলা আপনার এই এসবিএ গুলা কিন্তু আলটিমেট এমআরসিপি থেকে ধার করা এসবিএ, এফসিবিএস এর এসবিএ গুলা কিন্তু এমআরসিপি থেকে ধার করা এসবিএ। আপনারা যারা এমআরসিপি পরীক্ষা দিয়েছেন আপনারা ভালো করেই জানেন, এবং যারা হয়তো পোস্ট গ্রাজুয়েশন জার্নি মাত্র শুরু করেছেন বা পার্ট ওয়ান দিয়েছেন, আপনি এমআরসিপি করা কারোর সাথে কথা বললে উনি এক কথাই বলবে, বা এমআরসিপি এফসিবিএস করা কারোর সাথে কথা বললে এক কথাই বলবে যে এটা আপনি এমআরসিপির প্রস্তুতিটা দিয়ে শুরু করেন। আমি এফসিবিএস পরীক্ষা দিয়েছি অলরেডি। আমি একাধিকবার পরীক্ষায় বসেছি। তো আসলে এফসিবিএস মেডিসিন আপনারা জানেন ফাইনাল পরীক্ষা এটা একটু অপ্রত্যাশিত। এটা আপনার পেস্ট এফসিপিএস যে ফেইল কনফার্ম বাট পাস হচ্ছে সেলডম এটা বলে, হ্যাঁ। ফুল এফসিবিএস তবে এটা ফাইনাল পরীক্ষার জন্য আরো বেশি আপনার প্রযোজ্য। তো সেই পরীক্ষার আমি একাধিকবার অংশগ্রহণ করে আসলে কৃতকার্য হইনি। সামনে পরীক্ষা, তো এই পরীক্ষাগুলোতে আমরা আমি 22 জানুয়ারিতে মিড টার্ম অংশগ্রহণ করেছি, দেন এখন ফাইনাল পরীক্ষা দিচ্ছি। এবং পার্ট ওয়ান প্রত্যেকটা কাজে আমার এমআরসিপির প্রস্তুতি ছিল, এবং যারা মিড টার্ম পাস করেছে তারা কিন্তু আলটিমেট এমআরসিপির জার্নি থেকেই, যে মিড টার্মে এখন পরীক্ষা খারাপ হচ্ছে আপনারা দেখবেন যে যারা এমআরসিপি করা বা এমআরসিপি পার্ট ওয়ান করা অ্যাটলিস্ট তারা কিন্তু খুব সহজে পার হয়ে যাচ্ছে, কারণ এখানে যে এসবিএ থাকছে, রিটেনের যে প্যাটার্নটা, এখানে রেডিওলজি যে অংশটা, অথবা এই সবগুলা কিন্তু এমআরসিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এফসিপিএস এ ফাইনাল পরীক্ষায় গত 2টা সেশনে আপনার চ্যানেলোপ্যাথি থেকে একটা কোশ্চেন আসছে, রেনাল কিডনির যে টিউবুলসটা আছে, এই টিউবুলে আপনার আমরা জানি যে এখানে টিউবুলের মধ্যে গ্লোমেরুলাসের পরে আপনার হোল টিউবুলে প্রক্সিমাল, এরপরে লুপ অফ হ্যানলি, এরপরে মানে এরপরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হ্যানলি, এরপর ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এরপরে কালেক্টিং, এরপরে হচ্ছে কানেক্টিং ডাক্ট, এরপরে কানেক্টিং টিউবুল, এরপরে কালেক্টিং ডাক্ট। এই প্রত্যেকটার মধ্যে আমাদের সব সময় এটা আপনার এফসিএস পার্ট ওয়ান যদি আপনার রিসেন্ট দিয়েছেন, আমি তো সে 20 সালে পাশ করা, আমি এর মধ্যে কোশ্চেন দেখি না। তো আপনি দেখবেন এই কোশ্চেনটা থেকে এফসিএস পার্ট ওয়ানে আপনাদের এই এই কিডনির টিউবুল গুলা থেকে কোশ্চেন থাকে। আমাদের সময় সবচেয়ে কোশ্চেন কঠিন হইতো ওই সময়গুলাতে, 19-20 সালে। তখন কিন্তু আমরা এই চ্যানেলোপ্যাথি জিটেলম্যান বার্টার থেকে কোশ্চেন আসতো। তো এখনো হয়তো আসে, আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। এবং আপনার ডায়োটিক্স গুলা কোথায় কাজ করে, যে আপনার প্রুসিমাইড কোথায় কাজ করে, লুপে কোন ট্রান্সপোর্টার উপর, এরপর থায়াজাইড কোথায় কাজ করে, এরপর হচ্ছে আপনার স্পাইরোল্যাকটন কোথায় কাজ করে, এটা নিয়ে আমাদের সময় কোশ্চেন আসছে, এখনো আসে। তো এই যে টিউবুল নিয়ে যদি আমি একটু বলি, আমাদের যে ফাইনাল পরীক্ষা এখানে আমাদের জিটেলম্যান আসছে গতবার, জিটেলম্যানটা আমরা যদি বলি এগুলাকে একসাথে, এই যে টিউবুলের প্রক্সিমাল, লুপ অফ হ্যানলি, ডিস্টাল, অনেক জায়গায় অনেকগুলা ট্রান্সপোর্টার আছে। এগুলা অনেকগুলা ট্রান্সপোর্টার যেগুলোকে আমরা চ্যানেল বলতেছি। এই চ্যানেলগুলো আমরা বিভিন্ন মেডিসিন দিয়ে আমরা অফ করি, যেমন ক্রুসিমাইড দিয়ে, থায়াজাইড দিয়ে, স্পাইরোল্যাকটোন দিয়ে, এগুলো আমরা অফ করি। কিন্তু কারো জন্মগতভাবে যদি এই চ্যানেলগুলা যদি কাজটা ঠিক মতে না থাকে, এই ফাংশন গুলা যদি ঠিক মতে না হয়, তখন কিন্তু আমরা ইনহেরিটেডলি যদি এগুলা মিউটেটেড থাকে, তখন আমরা এটাকে বলি আপনার চ্যানেলোপ্যাথি।
তাহলে এই চ্যানেলোপ্যাথি এগুলো একটা ইনহেরিটেড কন্ডিশন, মোস্টলি এগুলো অটোসোমাল রিসিসিভ কন্ডিশন, যেহেতু এনজাইমেটিক প্রবলেম, এগুলো অটোসোমাল রিসিসিভ কন্ডিশন। এগুলাতে আপনার এই চ্যানেলগুলা প্রক্সিমালের সমস্যা যদি হয়, মনে করেন কারো প্রক্সিমাল টিউবুল প্রক্সিমাল টিউবুলে অসংখ্য চ্যানেল আছে, আপনি ডেভিডসন খুললে ডেভিডসনের নেফ্রোলজি বা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এখানে যে টিউবুলের বড় বড় করে একটা সেলকে বড় করে দেখাই, এই সেলটার মানে অনেকগুলা চ্যানেল দেখাইছে, ওটা আপনি খুললে দেখবেন, বা এটা খুব ভালো করে হেরিসনে এই চ্যানেলটার ছবি দেয়া আছে। আমি আপনাদের একটু আমি খুবই দুঃখিত লিখতে পারছি না, আমি জাস্ট কথার পিঠে কথা এসে আমি একটু মুখে বলছি, যারা আছেন আপনারা ধরতে পারবেন। আমি জাস্ট একটু কোশ্চেনের ধরনটা একটু বলে দিচ্ছি, কিভাবে আপনার পার্ট ওয়ানে থাকে, কিভাবে এমআরসিপি তে থাকে, কিভাবে মিড টার্মে থাকে, কিভাবে আপনার এফসিএস ফাইনাল পরীক্ষা আসে, সব পরীক্ষা আসে এই কোশ্চেন গুলা, রেনাটিবল এসিডোসিস একই সাথে। তা আমি একটু শর্টে সেটা বলি, দেখেন প্রক্সিমাল টিউবুলে আপনার সমস্ত চ্যানেল যদি আপনার কাজ না করে, জেনারেলাইজ আপনার চ্যানেলগুলো যদি ফাংশন লস হয়, এটাকে আমরা বলি প্যানকনিস সিনড্রোম। তাহলে এই প্যানকনিস সিনড্রোমে কি হবে, কোনো টিউবুল দিয়ে কিচ্ছু রিঅ্যাবজর্ব হবে না, আলটিমেট সবগুলো ইউরিন দিয়ে চলে আসবে, তার গ্লাইকোজিউরিয়া হবে, তার ক্যালসিয়াম কমে যাবে, সব আলটিমেট কি হবে, এই বাচ্চারা এরা ছোটবেলা থেকে এরকম ম্যানিফেস্টেশন হবে, আলটিমেট তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল সমস্যা হবে। পেশেন্টের কি হবে, ক্যালসিয়ামের অভাবে পেশেন্ট অস্টিওম্যালেশিয়া হবে, পেশেন্টের গ্লুকোজ ঠিক মতো শরীরে থাকছে না, গ্লুকোজ হচ্ছে খুব ভাইটাল ফর এভরি সেল, আলটিমেট তার গ্রোথ ডেভেলপমেন্টাল সমস্যা হচ্ছে, তার বিএমআই কম হচ্ছে, পেশেন্টের মানে রিকারেন্ট ইনফেকশন, সব ইমিউনিটি সাপ্রেস, মানে পেশেন্ট এক কথায় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল সমস্যা হয়ে যাবে, তাহলে প্যানকনিস। তাহলে জেনারেলাইজ সমস্যা হবে, এখানে আমরা বাইরে থেকে তাকে সব সব যেগুলার ঘাটতি এগুলো আমরা সাপ্লিমেন্ট করতে হবে। এরপরে যদি প্রক্সিমালের পরে যদি আপনি আসেন লুপ অফ হ্যান্ডলিতে, এখানে আমরা মনে রাখবেন কোশ্চেন এটা আসে যে আমাদের নর্মালি প্রুসিমাইড কাজ করে, আমাদের লুপ অফ হ্যান্ডলির দুইটা অংশ, একদম টিপে থাকে হচ্ছে থিন লিম, আর একটু উপরে থাকে থিক লিম। তাহলে থিক যেটা, এখানেই মূলত ট্রান্সপোর্টার গুলো থাকে, থিনে কোনো ট্রান্সপোর্টার থাকে না, যেহেতু থিন জিনিস এখানে ট্রান্সপোর্টার বসার জায়গা নাই, সো থিকের মধ্যে ট্রান্সপোর্টার গুলো অবস্থান করবে। এই থিক লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলির মধ্যে কোথায়, এটা নট ডিসেন্ডিং, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলিতে কি হবে, এখানে আপনার সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড আপনার কো ট্রান্সপোর্টার, এখানে অনেকগুলা আপনার মিনারেলস ইলেকট্রোলাইটস এগুলো একসাথে রিঅ্যাবজর্ব হচ্ছে। তো এই ট্রান্সপোর্টারে নর্মালি আমাদের অনেক কিছু সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলা সব একসাথে রিঅ্যাবজর্ব হয়, আমাদের ফ্লুইড ব্যালেন্স মেনটেন করে। এখন এটার কাজটা আপনি ইনহিবিট করবেন কি দিয়ে, প্রুসিমাইড দিয়ে। তাহলে প্রুসিমাইডের আপনার অ্যাকশনটা কোথায়, এই ট্রান্সপোর্টার হচ্ছে এই এটার উপর, টু সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ফোর ট্রান্সপোর্টার উপর, এটা হচ্ছে প্রুসিমাইডের মেকানিজম অ্যাকশন। এখন এইটা কোথায়, এটা কি ডিসেন্ডিং নাকি অ্যাসেন্ডিং, তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি। অ্যাসেন্ডিং এর এটা কোথায়, থিন নাকি থিক, তাহলে বললাম থিকেই থাকবে ট্রান্সপোর্টার, সো এটা হচ্ছে থিক লিম্ব অফ লুপ অফ হ্যান্ডলি। তাহলে এই হলো আমাদের ট্রান্সপোর্টারটা। এখানে আপনার যদি এই ট্রান্সপোর্টারটা আমরা প্রুসিমেট দিই, এটার অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, আলটিমেট কি হবে, পেশেন্টের সমস্ত সোডিয়াম এগুলা অ্যাবজর্ব হবে না, এগুলা ইউরিন দিয়ে রিঅ্যাবজর্ব হবে না, এগুলা ইউরিন দিয়ে বের হয়ে আসবে পেশেন্টের। আমরা যেই যেই লক্ষ্যে আমরা এই প্রুসিমেটটা দিচ্ছি, হয়তো তার বডিতে ফ্লুইড ওভারলোড হয়েছে, বা তার ফ্লুইড বের করতে হবে, বা প্রেসারের যে কোনো কারণে, তাহলে কি হবে, সোডিয়াম বের হয়ে প্রেসার নিয়ন্ত্রণ চলে আসবে। তাহলে ক্রুসিভাইড কোথায় কাজ করে, ঠিক না থিন, মেকানিজম অ্যাকশন কি, এটা নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। এখন এই ক্রুসিভাইডটা আপনি ওষুধ দিয়ে এই ট্রান্সপোর্টার ঠিক অ্যাসেন্ডিং লিম্বে আপনি সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইডকে ক্রুসিমাইড দিয়ে আপনি অফ করছেন। এখন এটা যদি কারো জন্মগতভাবে এই ট্রান্সপোর্টারটা যদি মিউটেটেড থাকে, তখন কি হবে, তখন হচ্ছে যদি মিউটেটেড থাকে তখন পেশেন্টের আলটিমেট কি হবে, পেশেন্টের এই যে বিভিন্ন রকম সমস্যাগুলা পেশেন্টের আপনার মানে এই সবগুলা অ্যাবজর্ব হবে না, আলটিমেট জন্মগতভাবে পেশেন্ট তার কি হবে, ছোটবেলা থেকে তার প্রেসার কম, ওই যে সোডিয়ামের অভাবে তার প্রেসার কম, তারও আপনার গ্রোথ ডেভেলপমেন্টাল সমস্যা হবে। হ্যাঁ, তাহলে কি হবে, এই যে তাহলে দেখেন প্রুসিমাইড লাইক অ্যাকশন, এটা হচ্ছে আপনার কি করে, বার্টার্স। তাহলে ফেসবুক এফবি, হ্যাঁ, প্রুসিমাইড এটা বার্টার লাইক অ্যাকশন করবে। তাহলে এই বার্টার্স হচ্ছে এই ট্রান্সপোর্টারটা যদি ইনহেরিটেড কারো যদি মিউটেটেড থাকে, অ্যাবজর্ব হবে রিঅ্যাবজর্ব হবে না, এই বার্টার সিন্ড্রোম হবে। তাহলে বার্টার্সের সব কমে যাবে। ওকে, এটা। এখন এরপর হচ্ছে আপনার কি আরো দুইটা
আহ, আহ, দুইটা আপনার ডায়োটিক্স বলে বা চ্যানেল বলে আমরা শেষ করব। এরপরে আপনার ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলকে কিভাবে ভাগ করছে? প্রক্সিমাল এবং লেট ডিস্টাল, মানে আর্লি ডিস্টাল এবং লেট ডিস্টাল। মানে তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবুলকে ভাগ করছে মাঝখান দিয়ে, যেটা আপনার গ্লোমেরুলাসের কাছাকাছি, এটাকে বলছে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুল। আর যেটা আপনার গ্লোমেরুলাস থেকে দূরে, সেটা হচ্ছে লেট ডিস্টাল। তাহলে আর্লি ডিস্টালে কাজ করে, আর্লি ডিস্টালে করে থায়াজাইড ডায়োটিক্স। তাহলে এটা পরীক্ষায় আসছে, আমাদের সময় আসছে যে আমরা তো মানে জানি কি থায়াজাইডটা আমরা ডিস্টালে জানি, বাট এটা কি আর্লি নাকি লেট? তাহলে আর্লি ডিস্টালে কাজ করে হচ্ছে আপনার থায়াজাইড, আর লেট ডিস্টালে কাজ করে হচ্ছে আপনার স্পাইরোনোল্যাকটন। এখন এই যে আমরা থায়াজাইডে বললাম, থায়াজাইড যেটা কাজ করে, এটা কোন ট্রান্সপোর্টার উপর কাজ করে? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার উপর কাজ করে থায়াজাইডটা। থায়াজাইড ডায়োটিক্স আপনার আর্লি ডিস্টালের সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার উপর কাজ করে। এখন কারো যদি কাজ করলে কি হবে? কাজ করলে তার আলটিমেট এটা বন্ধ করে দিলে তখন সোডিয়াম অ্যাবজর্ব হবে না, তাহলে ফ্লুইড বডি থেকে আস্তে আস্তে কমতে থাকবে। এখন থায়াজাইডের কিছু সাইড ইফেক্ট আছে, এটা গাউট করে, অনেকগুলা বিষয় আছে, সেটা আমরা আমাদের ক্লাসে খুব সুন্দর করে একটার সাথে একটা প্রত্যেকটা ডিজিজ একসাথে আমরা বলে দিই। তো এখানে আমি যেটা সাইড ইফেক্ট গুলা খুব ইম্পর্টেন্ট লাগবে। তো এই থায়াজাইডের মতো যদি অ্যাকশন আপনার ইনহেরিটেডলি কারো এই সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টারটা যদি জন্মগতভাবে মিউটেটেড থাকে, এটাকে বলি আমরা জিটেলম্যান সিনড্রোম। তাহলে এই জিটেলম্যান এটা কাজ করে থায়াজাইড লাইক অ্যাকশন, তাহলে জিটি মনে রাখতে হবে। এটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে জিটেলম্যানে কি হবে? এটা অটোসোমাল রিসিভ কন্ডিশন, এখানে সোডিয়াম ক্লোরাইড ইনহেরিটেডলি এই ট্রান্সপোর্টারটা মিউটেটেড থাকবে। আলটিমেট পেশেন্টের কি হবে? এখানেও তার সোডিয়াম রিঅ্যাবজর্ব না হওয়ার কারণে পেশেন্টের প্রেশার কম থাকবে। তাহলে বার্টার জিটেলম্যান এগুলাতে কি হবে? প্রেশার কম থাকছে। এখন এগুলা কি কে কার মতো আমরা বুঝতে পারলাম। এখন আরেকটা সর্বশেষ লেট ডিস্টালে আমরা বললাম কে কাজ করে, এখানে হচ্ছে আপনার স্পাইরোনোল্যাকটন কাজ করে। এখন এই স্পাইরোনোল্যাকটন কাজ কি করে? এটা হচ্ছে আমরা স্পাইরোনোল্যাকটন দিলে কি করবে? আলটিমেট মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরকে ইনহিবিট করবে। আলটিমেট কি হবে? পেশেন্টের সোডিয়াম রিঅ্যাবজর্ব হবে না, পটাশিয়াম এক্সক্রিশন হবে না। তো সোডিয়াম রিঅ্যাবজর্পশন না হলে ফ্লুইড কমে যাবে, প্রেসার কমে যাবে। এটা হচ্ছে আমার স্পাইরোনোল্যাকটনের কাজ। কিন্তু মানে ওই আপনার এই ট্রান্সফারটা বন্ধ করলে কি হবে? যেহেতু সোডিয়াম রিঅ্যাবজর্ব হবে না, সো পটাশিয়াম এক্সক্রিশন হবে না, যার কারণে বডিতে পটাশিয়াম বেড়ে যায়। এই জন্য স্পাইরোল্যাকটন কি হয়? আমরা এটাকে বলি পটাশিয়াম রিটেইনিং বা রিটেইনিং ডায়োটিক্স। অন্যগুলাতে পটাশিয়াম কিন্তু কমে যায়। তাহলে এই সেম আপনার এই যে এখানে হচ্ছে আমাদের ব্লক করে, বাট এটার মতো অ্যাকশন এটার মতো না, এটার বিপরীত লাইক আপনার ট্রান্সপোর্টারটাকে অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ রাখে। এটা হচ্ছে লিডেল সিনড্রোম। তাহলে বার্টার জিটেল লিডেল। লিডেল হচ্ছে আপনার গেইন অফ ফাংশন মিউটেশন, বার্টার জিটেলম্যান ছিল লস অফ ফাংশন মিউটেশন, আর লিডেলস হচ্ছে এটা গেইন অফ ফাংশন মিউটেশন। এখানে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্ব হইতে থাকবে, আলটিমেট তার পটাশিয়াম কি মানে আলটিমেট কি হবে না, সরি, হ্যাঁ, গেইন অফ ফাংশনের কারণে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্ব হবে, পটাশিয়াম কমে যাবে, আলটিমেট তার প্রেশার বেড়ে যাবে। তাহলে কি হবে? এখানে অ্যাকশন হচ্ছে এটা আপনার আপনার যেই মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর, এখানে গেইন অফ ফাংশন মিউটেশন হবে, এখানে হাইপার অ্যাক্টিভিটি হবে, পেশেন্টের বেশি সোডিয়াম রিটেন হবে, প্রেসার বাড়বে, পটাশিয়াম কম থাকবে। তাহলে এই আমাদের চ্যানেলোপ্যাথি, এই আমাদের ডায়োটিক্স। তাহলে এগুলা ফুসিমাইড, আমাদের বার্টার, জিটেলম্যান, লিডেলস, এই তিনটা হচ্ছে চ্যানেলোপ্যাথি। এই তিনটার মধ্যে বার্টার, জিটেলম্যান এগুলাতে প্রেসার নর্মালি কম থাকবে, আপনার লিডেলসে প্রেসার বেশি থাকে। এখন কারো যদি লং স্ট্যান্ডিং প্রেসার কম থাকে, আপনি কি জানেন? আমরা জানি অনেক দিন, মনে করেন তার বছরের পর বছর প্রেসার কম, কি হবে? রেনাল রাস সিস্টেমটা অ্যাক্টিভেশন হবে, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে কি হবে? তার সোডিয়াম রিটেন হবে, আলটিমেট প্রেসার বাড়বে। তাহলে কি হবে? এই রুসিমাইড বার্টার, এটা আমরা সবাই জানি, আমরা সব ডক্টররা জানি যে এখানে প্রেসার কম হয়। কিন্তু আপনার যারা বেস্ট ক্লিনিশিয়ান, যারা এক্সিলেন্ট, সবার সবার মতো না, যারা অল্প কিছুজন ব্যতিক্রম, তারা জানবেন যে এখানে প্রেসার নর্মাল থাকে, ঠিক আছে, তবে প্রেসার এখানে, সরি, কম থাকে, ঠিক আছে, তবে এখানে প্রেসার নর্মালও থাকে। এখানে কখনো প্রেসার বাড়বে না, প্রেসার নর্মাল থাকবে। এই নর্মাল প্রেসারটা আপনার কেন? ডিউ টু রাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে সোডিয়াম রিটেন হয়ে প্রেসারটা বেড়ে যাচ্ছে, প্রেসারটা নর্মালে চলে আসতেছে। তাহলে এই হচ্ছে আমাদের, এটা খেয়াল রাখতে হবে, এখানে নর্মালও থাকবে অথবা কম থাকবে, আর লিডেলসে সবসময় বেশি থাকবে। ওকে। এখন লিডেলস আলাদা করছেন, লিডেলসে হাইপার টেনশন থাকবে, এই দুইটাতে হাইপার টেনশন বা নর্মাল টেনশন থাকবে। আর এখন এটা দিয়ে আমরা আলাদা করে ফেলছি। এখন লিডেল, জিটেল আর বার্টারের মধ্যে আলাদা করব কি দিয়ে?
এটা আলাদা করবো আমরা ম্যাগনেসিয়াম দিয়ে, সব কম থাকবে, কিন্তু সিভিয়ার হাইপোম্যাগনেসিমিয়া হবে জিটেলম্যানে। আর ম্যাগনেসিয়াম দুই জায়গায় কম থাকবে, তবে সিভিয়ার হাইপোম্যাগনেসিমিয়া হবে আপনার জিটেলম্যানে। আরেকটা দিয়ে আলাদা করবো, সেটা হচ্ছে ক্যালসিয়াম দিয়ে। ক্যালসিয়াম জিটেলে মনে রাখবেন, এখানে ক্যালসিয়ামটা ব্লাড থেকে কমবে না, এখানে সবসময় ব্লাডে ক্যালসিয়ামটা মানে এক্সক্রিয়েশন করে না, আলটিমেট ব্লাডে ক্যালসিয়াম বেশি থাকে আর ইউরিনে ক্যালসিয়াম কমে যায় জিটেলম্যানে। বাট প্রুসিমাইডে কি হবে, ব্লাডে ক্যালসিয়াম কমে যায়, কারণ ইউরিন দিয়ে লস হয়, এই জন্য ইউরিনে ক্যালসিয়াম বেড়ে যায়। তাহলে ইউরিনারি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দিয়ে আমরা জিটেল বাটার আলাদা করব। ইউরিনারি ক্যালসিয়াম বেশি থাকবে বাটারে, কম থাকবে জিটেলে। তাহলে ইউরিনে যদি বেশি হয় তার মানে ব্লাডে কমে যাবে, ব্লাডে কম মানে কি, এটা হচ্ছে বাটার, হ্যাঁ। আর ব্লাডে বেশি মানে কি, এটা হচ্ছে জিটেলম্যান। তাহলে এইভাবে আমরা আলাদা করি। ম্যানেজমেন্ট আমরা এই স্পাইরোলেকটন গুলো এগুলো আমরা এনএসএআর দিই। এনএসএআর দিলে এই ট্রান্সপোর্টার গুলার অ্যাকশনটা বন্ধ থাকে অটো, এটা বন্ধ হলে আমরা এই এনএসএআর দিয়ে, বিশেষ করে ইন্ডোমিথাসিন দিয়ে আমরা এগুলার ট্রিটমেন্ট করি, এবং আমরা অ্যামিলোরাইড দিতে পারি। তো আমার এই চ্যানেলোপ্যাথি গুলা, এই আমি রেনাল টিউবুলার আপনার একসাথে কোরিলেট করি নাই, আমি ডায়াবেটিস গুলো একসাথে কোরিলেট করি নাই। আমি একসাথে প্রায় 1.5 ঘন্টার এই ক্লাসটা নিই, 5 নেফ্রোলজি 3টা লেকচার, এই 5 লেকচারটা থাকে। এবং এটা আমি আমার মতো করে নিই, আমি এফসিবিএস মিড টার্ম বিভিন্ন জায়গায় ক্লাসগুলো নিয়েছি, নেফ্রোলজি, হেমাটোলজি, রিমাটোলজি, ইনফেকশাস, বিভিন্ন জায়গায় আমার ক্লাসগুলো অনেকের সাথে পরিচয় আছে। তো আমি আমার পরীক্ষা কেন্দ্রে ক্লাস নিতে পারছি না, আমি ইনশাল্লাহ আবার ক্লাসগুলোতে যুক্ত হচ্ছি। আপনারা যারা ভাবছেন আপনাদের বেস্ট ডিসিশন, কিচ্ছু না ভেবে যারা কৃতকার্য হননি সাময়িক এফসিবিএস পার্ট 1 মেডিসিনে, যারা মনে হচ্ছে হয়নি, আপনারা চোখ বন্ধ করে এমআরসিপিতে চলে আসেন। আমি আপনাদের আশ্বস্ত আশ্বস্ত করছি, এবং আমাদের এখানে অনেক মেন্টর আছে, আমাদের অনেক ডক্টর আছে যারা ইন্টার্নি শেষ করেই আমাদের এমআরসিপির সাথে যুক্ত হয়েছে, এবং আল্লাহর রহমতে তারা এফসিপিএস ও হয়ে গেছে, এবার এমআরসিপি পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে, এখন আমাদের পেসেস বেচে ক্লাস করছে সামনে, সে 1 বছরের মধ্যে সে এমআরসিপি ডিগ্রি নিয়ে নিচ্ছে। তাহলে এরকম অসংখ্য ডাক্তার আপনি আসলে আমি কথা বলাই দিব, বা আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। আপনারা যারা টেনশন, হতাশা এবং ফ্রাস্ট্রেশনে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা গাইড করব ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। এটা খুব স্ট্রাগল একটা সময়, খুব ক্রিটিক্যাল একটা সময়। আসলে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার বিয়ে বন্ধ হয়ে আছে, আপনার ফ্যামিলির সাথে সুসম্পর্ক বন্ধ, পাড়া প্রতিবেশীর সাথে দেখা করতে পারছেন না, অসংখ্য রকম ঝামেলা। হ্যাঁ, আপনি সব জায়গায় এই সমস্ত কিছুর মধ্যে আপনার কাছে এখন হয়তো যেই বহুল কাঙ্ক্ষিত যে ডিগ্রি, আমরা ইনশাল্লাহ সেই ডিগ্রিতে আপনাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য সম্পূর্ণ রূপে তৈরি আছি। আপনি আসুন জেনেসিস আউটলেয়ারে এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।